শুভ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো বিশাল এক প্রাসাদ তুল্য বাড়ির সামনে। রোদেলা তার একটু পেছনে দাঁড়িয়ে আছে। শুভ্র কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল বিশাল গেটটার দিকে। অদ্ভুত এক টান অনুভব করছে বুকের ভেতর। একটা গভীর নিঃশ্বাস নিয়ে এগিয়ে গেল সে। গেটের অপর পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ দারোয়ান তার কাছে এসে জিজ্ঞাসা করলো, কে আপনারা, কাকে চাই? শুভ্র অকপট জবাব দিল, সুবর্ণর কাছে এসেছি। সুবর্ণ? দারোয়ানের কপাল কুঁচকে গেল বিস্ময়ে। শুভ্র মাথা নেড়ে বলল, হ্যাঁ সুবর্ণ, ওর সাথে দেখা করতে এসেছি। ও কি বাসায় আছে? দারোয়ান হেসে ফেললেন। শুভ্র কিছুটা বিব্রত হলো তার হাসি দেখে। দারোয়ান হাসতে হাসতে বললেন, না স্যার, এখানে উনি আর ওনার পরিবার কেউই নেই। এই বাড়িটা এখন নতুন মালিকের, প্রায় 2 বছর আগেই বিক্রি হয়ে গেছে। শুভ্র হতবাক হয়ে গেছে। অবিশ্বাস্য সুরে সে আবার বলল, কি বলছেন এসব? এখন তারা সবাই কোথায় আছে বলতে পারবেন আমায়? 3 বছর আগে ম্যাডাম মানে সুবর্ণ ম্যাডামের বিয়ে হয়ে গেছে এক কোটিপতি ছেলের সাথে। আমি শুনেছি পরিবার থেকে পছন্দ করা ছিল পাত্র। তার বিয়ের 1 বছর পর আনোয়ার সাহেব মানে তার বাবা এই বাড়িটা বিক্রি করে দেন। শুনেছি তিনি আর তার স্ত্রী চলে যান মালয়েশিয়া, কিন্তু কয়েক মাস পরেই দেশে ফেরার সময় প্লেন দুর্ঘটনায় মারা যান ওনারা। এরপর কখনোই সুবর্ণ ম্যাডাম এখানে আসেননি। শুভ্র দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। মাথায় চেপে ধরল যন্ত্রণা, বুকটা যেন ফেটে যাচ্ছে তার বোবা কান্নায়। ঠোঁট কাঁপছে। রোদেলা বুঝে গেল এই মুহূর্তে কতটা ভয়াবহ কষ্ট হচ্ছে শুভ্রর। দ্রুত এগিয়ে এসে শুভ্রর পাশে দাঁড়ালো সে। শুভ্র কাপা স্বরে বলল, তাহলে আম্মু যা বলেছিল সব সত্যি? আমার আর সুবর্ণর গল্পটা শেষ হয়ে গেল এভাবে? আমি এভাবে ঠকে গেছি ওর কাছে? সত্যি সুবর্ণ আমাকে ডেকে নিয়ে এভাবে ছেড়ে চলে গেছিল? শুভ্রর কথা শুনে রোদেলা মনে মনে বলল, এখানে গল্প শেষ হয়নি তোমাদের, আরো অনেক কিছুই ঘটেছে। তবে সেসব কিছুই জানাতে চাই না এখন আমি তোমায়। সুবর্ণর অধ্যায় এখানেই শেষ করতে চাই। শুভ্র হঠাৎ পা ভেঙে গেটের সামনে মেঝেতে বসে পড়ল। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে কান্না চেপে ধরার চেষ্টা করলো, কিন্তু পারল না। রোদেলা ছুটে এসে বসে পড়ল তার পাশে। প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি শারীরিক মানসিক কোনোভাবেই সুস্থ নন এখন। শুভ্রর শরীর যেন আর সাড়া দিচ্ছে না, চোখে জল গড়িয়ে পড়ছে চুপচাপ। মাথায় তীব্র যন্ত্রণা করছে তার। সে বলল, আমি তো ওকে ভালোবাসতাম রোদ। আমি ওর জন্য সব ছেড়ে দিতে পারতাম, সব। তাহলে আমায় ফেলে যাওয়ার মতো কি করেছিলাম আমি? আর আমার কি ভাগ্য দেখো, একই দুঃখ একই যন্ত্রণা আমার বারবার পেতে হচ্ছে। যখন আমি এই অ্যাক্সিডেন্টে কিছু স্মৃতি হারিয়েই ফেলেছি, তখন এই বেদনাদায়ক ঘটনাটা কেন ভুলে গেলাম না? ওই বিশ্বাসঘাতকের স্মৃতি কেন আমার মাথা থেকে সরে যায়নি? রোদেলা তার কাপা কাপা হাত রাখলো শুভ্রর কাঁধে। শুভ্র অশ্রুসিক্ত চোখে তাকালো তার দিকে। রোদেলা শুভ্রর চোখে চোখ রেখে অতি শান্ত কণ্ঠে বলল, এই দুঃখ যন্ত্রণা আপনার বারবার পেতে হচ্ছে আপনার নিজের দোষেই। আমি জানি এই মুহূর্তে আপনার এমন অনুভূতি হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি নিজের মায়ের কথা কেন বিশ্বাস করলেন না? আপনি তো বলেছিলেন 3 বছরে একটা জীবন পুরোপুরি পাল্টে যেতে পারে। কত মানুষ ছেড়ে চলে যেতে পারে, আবার কত মানুষ নতুন আশার আলো দেখিয়ে মনে বিশুদ্ধ ভালোবাসা নিয়ে জীবনে জড়িয়ে যেতে পারে। কেউ একজন আপনাকে ঠকিয়ে চলে গেছে বলে আপনার জীবন থেমে গেছে? কারো জন্য জীবন থেমে যায়? থেমে যেতে চাইলেও আবার নতুন করে শুরু করতে হয়। আর আপনিই তো নতুন করে আবার নিজের জীবন সাজিয়ে নিয়েছিলেন। একটা আকস্মিক দুর্ঘটনায় সেই স্মৃতি আপনার মস্তিষ্ক থেকে চলে গেছে, তাই বলে আপনি নিজের জীবন অন্ধকারে ঠেলে দেবেন? ঠকে গেলেই জীবন থেমে থাকে না, আমরা থেমে যাই, হাল ছেড়ে দেই, তখনই অন্ধকার ঘিরে ধরে। সময় কখনো কখনো আমাদের পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, পরীক্ষা নিতে চায়। এই সময়টাকে দুর্বলতা না ভেবে এটাকে নিজের শক্তির পরীক্ষা হিসেবে দেখা উচিত। নিজেকে আরো দৃঢ়ভাবে ভালোবাসা উচিত। শুভ্র নিশ্চুপ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ রোদেলার দিকে। তারপর আবার মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলল। রোদেলা তার এক হাত শক্ত করে ধরে বলল, উঠুন এবার, অনেক রাত হয়েছে। আপনার আব্বু আম্মু দুজনেই চিন্তায় আছেন। এখনই বাসায় যেতে হবে, চলুন। শুভ্র নিরুপায় হয়ে উঠে দাঁড়ালো, তবে তার শরীর যেন সমস্ত শক্তি ত্যাগ করেছে। মাথাটা প্রচন্ড ভার ভার লাগছে, পা চলতে চাইছে না। রোদেলা শুভ্রকে ধরে ধরে নিয়ে বসালো গাড়ির ভেতর। তারপর নিজে শুভ্রর পাশে বসে ড্রাইভারকে তাড়া দিল বাসায় ফিরে যেতে। শুভ্রর বাবা মা দুজনেই খুব চিন্তিত হয়ে এদিক সেদিক পায়চারি করছেন। একটু পরপর সদর দরজার দিকে তাকাচ্ছেন। হুট করেই দেখতে পেল শুভ্রকে। বিষণ্ণ মুখে মাথা নিচু করে আসছে সে, আর তার এক হাত ধরে পাশাপাশি হেঁটে আসছে রোদেলা। শাহানাত ছুটে গেলেন ছেলের কাছে। শুভ্র মুখ তুলে এক পলক তাকালো মায়ের দিকে, পরক্ষণেই আবার চোখ নামিয়ে মাথা নিচু করে চাপা স্বরে বলল, সরি আম্মু, তুমি ঠিকই বলেছিলে, আমিই ভুল ছিলাম। আমি দ্বিতীয়বারের মতো ঠকে এলাম। শাহানাত ছেলের মুখে স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, না বাবা, যা হবার হয়ে গেছে, তুই আর একদম এসব নিয়ে ভাববি না। এই ঘটনাটাকে একবারের জন্য তোর স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা কর। ওই মেয়ে তোকে কখনো ভালোবাসেনি। ভালোবাসলে কি এভাবে ঠকাতে পারতো? তোকে যারা ভালোবাসে তারা সবাই এখন তোর পাশে আছে, দেখ, তুই একদম ভেঙে পড়বি না বললাম। শুভ্র মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো খুশি নেই, উজ্জ্বলতা নেই। সেই হাসিতে শুধু বিরহের ছায়া আছে। শুভ্র আর কিছু না বলে ধীর পায়ে চলে গেল দোতলায় নিজের রুমে।
রুমে গিয়েই দরজা লাগিয়ে দিল। শেহনাজ বিচলিত হয়ে বললেন, আমার খুব ভয় করছে, ও আবার আগের মতো হয়ে যাবে না তো? এই অসুস্থতার মধ্যে ও যদি ভেঙে পড়ে তাহলে তো ওকে আর সুস্থ করা যাবে না। জাফর, তুমি একটু গিয়ে দেখো না ছেলেটাকে বোঝাতে পারো কিনা। জাফর সাহেব শান্ত স্বরে বললেন, আমার মনে হয় শুভ্রর এখন একটু একা থাকা দরকার। বড় একটা শখ খেয়েছে, নিজেকে একটু সামলে নিতে দাও। ও এতটাও দুর্বল মনের ছেলে না শেহনাজ, তুমি চিন্তা করো না। রোদেলা শেহনাজের কাঁধে হাত রেখে বলল, বাবা ঠিক কথাই বলেছেন মা, তুমি চিন্তা করো না তো, আমি তো আছি ওর পাশের রুমে, আমি খেয়াল রাখবো। এখন কিছুক্ষণ এভাবে থাকুক একা একা, নিজের সাথে নিজে কিছু বোঝাপড়া করুক। পুরো বাড়িটাই কেমন অদ্ভুত রকমের শান্ত হয়ে আছে, কিন্তু বাড়ির মানুষগুলোর মন একদমই শান্ত নেই এই মুহূর্তে। সবার মনে অস্থিরতা, আতঙ্ক আর দুশ্চিন্তায় ভরপুর হয়ে আছে। রাত বাজে 11টা, প্রায় 3 ঘন্টা হয়ে যাচ্ছে শুভ্র রুমে দরজা আটকে রেখেছে। কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তার। রোদেল একটু পরপর এসে তার দরজার রুমের সামনে কিছুক্ষণ পায়চারি করে, আবার দরজায় কান পেতে রাখে, কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। মনে হচ্ছে যেন শুভ্র রুমে নেই, আর থাকলেও শুভ্র ঘুমিয়ে আছে। কিন্তু শুভ্রর রুমের আলো জ্বলছে এখনো, আর রোদেলা ভালো করেই জানে শুভ্র আলো জ্বালিয়ে ঘুমোতে পারে না। রাতের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে শুভ্রর, তাই হাতে হালকা খাবার নিয়ে এসেছে রোদেলা। খাবারটা খাইয়ে শুভ্রকে ওষুধগুলো দিতে হবে। অবশেষে দরজায় নক করলো রোদেলা, কিন্তু কোনো সারা শব্দ পেল না। আবার নক করলো, এবারও কোনো সাড়া পেল না। এবার বেশ চিন্তায় পড়ে গেল রোদেলা। ব্যতিব্যস্ত হয়ে সে একাধারে নক করতে লাগলো, আর তার সাথে শুভ্রকে ডাকতেও লাগলো, শুনছেন, দরজা খুলুন। আপনি জেগে আছেন আমি জানি, প্লিজ দরজাটা খুলুন। আপনার মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে, একটু সময়ের জন্য দরজাটা খুলুন প্লিজ। না, শুভ্র কিছুতেই সাড়া দিচ্ছে না। এবার রোদেলা অনেক দুশ্চিন্তায় আর রাগ নিয়ে দরজায় জোরে জোরে নক করতে লাগলো, আর চেঁচিয়ে বলতে লাগলো, আমি যদি পারতাম তাহলে এতক্ষণে দরজা ভেঙে ফেলতাম, কিন্তু এত শক্তি আমার নেই, তাই দরজাটা ভাঙতে পারছি না। তবে নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাচ্ছি। যদি এর ফলে আমার হাত ফেটে গিয়ে রক্ত বের হয় বা আমার হাত ভেঙে যায়, তার জন্য দায়ী থাকবেন আপনি। খুলুন দরজাটা। শেষ কথাটা বলে রোদেলা নিজের সর্বশক্তি দিয়ে জোরে একটা ঘুষি দিল দরজায়। মুহূর্তেই আঘাতপ্রাপ্ত হয়ে মৃদু চিৎকার করলো, আউচ। সঙ্গে সঙ্গে শুভ্র রুমের দরজা খুলে গেল। রোদেলা সেদিকে না তাকিয়ে নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখতে পেল হাতের ওপরের পৃষ্ঠার অনেকটা অংশ কালচে লাল হয়ে আছে। প্রচন্ড ব্যথা করছে হাতটা। মুহূর্তেই দুটো পুরুষালী হাত তার হাতটাকে আলতোভাবে আঁকড়ে ধরল। রোদেলা মুখ তুলে দেখতে পেল শুভ্রকে। শুভ্র ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার হাতের দিকে। বিড়বিড় করে শুভ্র বলল, ইস, কি অবস্থা করেছে হাতটার, এত ছেলে মানুষের কোনো মানে হয়? রোদেলা রাগে দুঃখে নিজের হাতটা শুভ্রর হাতের মাছ থেকে সরিয়ে নিয়ে অভিমানী স্বরে বলল, ছেলে মানুষই আমি করেছি না আপনি করেছেন? এতক্ষণ যাবত ডেকেই যাচ্ছি, দরজায় নক করছি, কিন্তু আপনি কোনো সাড়াই দিচ্ছেন না। আপনার আর কি, আপনি ডিপ্রেশনের নাম করে দরজা আটকে বসে আছেন, আর এদিকে চিন্তায় চিন্তায় সবাই অস্থির। আপনার আব্বু আম্মু দুজনেই অসুস্থ হয়ে পড়ছে আপনার চিন্তায়। সুস্থ আছি শুধুমাত্র আমি। তাদের দুজনকে অনেক বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দিয়েছি। এখন আপনাকে ডাকলাম, আর আপনি জেগে থাকার পরও একবারও সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। আপনার জন্য আমার হাতের এই অবস্থা হয়েছে। শুভ্র যে এবার অনুশোচনায় ভুগছে তা রোদেলা ভালো করেই বুঝতে পারছে তার মুখের অবস্থা দেখে। শুভ্র অপরাধীর মতো মুখ করে নরম স্বরে বলল, আই এম সরি, আমি আসলে ভেবেছিলাম তুমি 1-2 বার ডেকেই চলে যাবে, এমনটা হবে ভাবিনি। আই এম রিয়েলি সরি, চলো হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দেই, তারপর মেডিসিন নিতে হবে। রোদেলা শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে রুমের ভেতরে চলে গেল। খাবারের প্লেটটা টেবিলের উপর জোরে শব্দ করে রাখলো। শুভ্র চোখ বড় বড় করে দেখছে তার কাণ্ড কারখানা। রোদেলা মুখ ভোতা করে বলল, এসবের কোনো প্রয়োজন নেই, আগে নিজে খাবারটা খেয়ে নিন, তারপর ওষুধগুলো খেয়ে আমাকে উদ্ধার করুন। শুভ্র ধীরে ধীরে এগিয়ে এলো রোদেলার কাছে, তারপর তার মুখের দিকে চেয়ে বলল, সব করব, কিন্তু আগে তোমার হাতটা দাও, আমি অয়েন্টমেন্টটা লাগিয়ে দেই। বললাম তো আমাকে নিয়ে ভাবতে হবে না, আর যদি ভাবতেই চান তাহলে দয়া করে যেটা বলছি সেটা করুন। আগে আমার কথাটা শোনো, আমি ভুল করেছি, আমার জন্য তোমার এমনটা হলো, সেই ভুলটা শোধরাতে দাও প্লিজ। রোদেলা আর চোখে তাকালো শুভ্রর দিকে। শুভ্র আর কিছু না বলে মেডিসিন বক্স থেকে অয়েন্টমেন্ট নিয়ে রোদেলাকে বলল, বসো এখানে। রোদেলা মুখ ভোতা করেই বসে পড়ল বিছানায়। শুভ্র তার মুখোমুখি বসে তার হাতটা আলতো করে ধরে তার হাতের ওপর রাখলো। রোদেলার সব রাগ, অভিমান, দুশ্চিন্তা যেন তুড়ি মেরে উড়িয়ে দিল শুভ্র। অতি যত্নে শুভ্র রোদেলার হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে, আর সেই দৃশ্য দেখে এবং অনুভব করে অজান্তেই মুস্কি মুস্কি হাসছে রোদেলা। শুভ্র তার কাজ করতে করতেই বলল, তুমি খুব অদ্ভুত মেয়ে, এমন জেদি মেয়ে আমি আর দেখিনি। দরজা খুলিনি বলে এমন করবে? রোদেলা অতর্কিতেই বলে উঠল, তো কি করব? আপনি যদি একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন ছেলে হয়েও অবুধের মতো কাজ করেন, জেদ ধরে দরজা না খুলে সবাইকে চিন্তায় ফেলেন, তাহলে আমি কেন জেদ ধরতে পারবো না? শুভ্র চোখ তুলে এক পলক তাকালো রোদেলার দিকে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, রোদ, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? ভালোবেসে তাকে হারিয়ে ফেলার ভয় পেয়েছ? রোদেলার বুকের ভেতরটায় দুরু দুরু শুরু হয়ে গেল। মনটা তার চেঁচিয়ে বলতে লাগলো, হ্যাঁ মাস্টার মশাই, ভালোবেসেছি, খুব ভালোবেসেছি। তাকে হারিয়ে ফেলার ভয়ে প্রতিনিয়ত ডুবে যাচ্ছি আমি।
কিন্তু নিজের মনকে শান্ত রেখে গম্ভীর স্বরে সে শুভ্রর চোখে চোখ রেখে বলল, না, ভালোবাসা আবার কি জিনিস? এই সম্পর্কে আমার মতো অধমের কোনো জ্ঞান নেই। এই ভালোবাসা শব্দটার তৈরি হয়েছে শুধু আপনার জন্য। দুনিয়ার যত ভালোবাসার বিরহ আছে সব আপনার মনেই ঢেলে দেওয়া হয়েছে। শুভ্র অয়েন্টমেন্টটা বক্সে রেখে দিয়ে ভুরু কুঁচকে তাকালো রোদেলার দিকে। তারপর শান্ত স্বরে বলল, তুমি এভাবে কেন বলছো? মনে হচ্ছে আমাকে নিয়ে ঠাট্টা করছো। না না, কি বলেন? আমি কেন ঠাট্টা করতে যাব আপনাকে নিয়ে? আমি যা বলছি সত্যি বলছি। আপনি এই ধেরে বয়সে ভালোবাসা আর বিরহ নিয়ে এমন ভাব দেখাচ্ছেন, তাতে তো এমনই মনে হচ্ছে যে আপনি ছাড়া এই দুনিয়ায় আর কেউ কাউকে ভালোবাসেনি, আর কেউ জীবনে ধোকাও খায়নি। আচ্ছা, আপনি তো যথেষ্ট ম্যাচিউরড, তাও কেন এমন বিহেভ করছেন? স্বার্থপরের মতো নিজের মনের কথাই ভাবছেন, আর ওইদিকে আপনার চিন্তায় আপনার কাছের মানুষগুলো কষ্ট পাচ্ছে, তার কোনো দাম দিচ্ছেন না। রোদেলা উঠে দাঁড়িয়ে খাবারের প্লেটটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, নিজের কথা না ভাবলেও অন্তত সেই মানুষগুলোর কথা ভেবে হলেও 3 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাটা ভুলে নিজের জীবনটা নতুনভাবে শুরু করুন। ঠিক আগে যেভাবে করেছিলেন সেভাবেই। খাবারটা খেয়ে নিন। শুভ্র প্লেটটা হাতে নিয়ে তাকালো রোদেলার দিকে। কোমল কণ্ঠে বলল, তুমি খেয়েছো? না, আপনি আগে খান, আপনাকে মেডিসিন দিয়ে আমি খেতে যাব। শুভ্র প্লেট থেকে একটা স্যান্ডউইচ নিয়ে এগিয়ে দিল রোদেলার দিকে। তারপর হাসি মুখে বলল, নাও, এটা খেয়ে নাও। আমি দুটো খেতে পারবো না, একটাই খাবো, তাই আরেকটা তুমি খাও। রোদেলা অবাক চোখে তাকিয়ে আছে শুভ্রর দিকে। এই মুহূর্তে এই অসম্ভব ভালো লাগাটা সে কিভাবে প্রকাশ করবে বুঝতে পারছে না। শুভ্র আবারও বলল, কি হলো, নাও। অনেক ভাষণ দিয়েছো এতক্ষণ, নিশ্চয়ই হাঁপিয়ে গেছো। এটা খেয়ে আরেকটু শক্তি যোগাও, তারপর না হয় আবার ভাষণ শুরু করো। রোদেলা হেসে ফেলল। হাসতে হাসতেই স্যান্ডউইচটা নিল শুভ্রর হাত থেকে। শুভ্র নিজের স্যান্ডউইচটা খেতে খেতে বলল, এইটুকু মেয়ের এত রাগ আর এত বুদ্ধি কোথা থেকে আসে? প্রফেসর শুভ্র তালুকদারকেও কিনা চোখ রাঙিয়ে জ্ঞানের বাণী শোনায়। রোদেলা মিটিমিটি হাসতে হাসতে মনে মনে বলে, এইটুকুনি মেয়ে যে তোমায় কি পরিমাণ নাচিয়েছে তা তুমি ভুলে গেছো শুভ্র তালুকদার। স্মৃতিটা ফিরুক, আবার তা শুরু হবে নতুন উদ্যমে। বউ পাগল শুভ্র তালুকদারের সাথে পরিচয় করাবো তখন তোমায়।